আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শিহাব, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। সাকিব, সাকিব কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে সাকিব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো অ্যাটেন্ডেন্স এত কম হলে কেমনে হবে? আচ্ছা, বাকি স্টুডেন্টরা আসতে থাক, আমরা ক্লাসের কার্যক্রম চালিয়ে যাই। তোমরা যারা উপস্থিত হবে সাথে সাথে তোমাদের চ্যাট বক্সে তোমাদের নাম, রোল, সেকশন এবং কোডটাও সাথে লিখে ফেলবে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত আমরা তোমাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সেই অনুযায়ী আমরা আমাদের ক্লাসের কার্যক্রম চালাচ্ছি। তো এই পর্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, উৎপাদনের উপকরণ এই অধ্যায় নিয়ে। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই 4টা টপিক যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। শ্রম বলতে কি বোঝায়, শ্রমের বৈশিষ্ট্য, শ্রমের গুরুত্ব, শ্রমের প্রকারভেদ। হ্যাঁ, এই 4টা টপিক নিয়ে আমরা মূলত আজকে ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে শ্রম বলতে কি বোঝায়, তারপরে যেটা আসবে শ্রমের বৈশিষ্ট্য, শ্রমের গুরুত্ব এবং শ্রমের প্রকারভেদ। এই 4টা টপিক নিয়ে বেসিক্যালি আমরা আজকে ক্লাসে চলে যাই। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা যেটা বলছিলাম, দেখো আজকের ক্লাসে আমরা এই 4টা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদিও তোমাদের কাছে সবই পুরাতন, কিন্তু তারপরেও আমরা ফাইনাল প্রিপেয়ার্ড হওয়ার জন্য আমরা মূলত একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করে যাব প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। তো শুরুতে আজকের যে টপিকটা আসছে সেটা হচ্ছে শ্রম বলতে কি বোঝায়। স্টুডেন্ট, শ্রম বলতে কি বোঝায় এটা নিশ্চয়ই তোমরা জানো, তারপরেও আমরা আবার একটু ঝালিয়ে নিচ্ছি। শ্রম বলতে বেসিক্যালি দেখো, উৎপাদনের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে শ্রম। শ্রম বলতে মানুষের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম সেটাকেই বেসিক্যালি আমরা বুঝি। তবে নিছক পরিশ্রমকেই কিন্তু শ্রম বলা যাবে না। শ্রম অবশ্যই অর্থ উপার্জন অথবা লাভের উদ্দেশ্যে নিয়োজিত হতে হবে। মোট কথা, অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের যে শারীরিক এবং মানসিক পরিশ্রম সেটাকেই বেসিক্যালি আমরা শ্রম বলে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের শ্রমের সংজ্ঞা। তাহলে আমরা মোট কথা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে শ্রমিকরা
মানুষেরা তারা তাদের কোনো লাভের প্রত্যাশায় অথবা দেখা গেল কোনো মুনাফা অর্জনের প্রত্যাশায় বা যে কোনোভাবে হোক অর্থ উপার্জনের প্রত্যাশায় তাদের যে শ্রম, হ্যাঁ, তাদের যে তারা যে পরিশ্রমটা করে সেটাকেই বেসিক্যালি আমরা শ্রম বলে থাকি। সেটা প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজ নিজ লেভেল থেকে কিন্তু তারা কি করে শ্রমটা নিয়োগ করে থাকে। এখন তাদের একটাই উদ্দেশ্য থাকে, সেই শ্রম নিয়োগ করার মাধ্যমে, সেই পরিশ্রমটা করার মাধ্যমে সে সেখান থেকে কিছু অর্জন করতে চায়, আচ্ছা, অর্থাৎ আর্থিকভাবে সে সেখান থেকে লাভবান হতে চায়। এই উদ্দেশ্যে যখন কোনো পরিশ্রম করা হয়ে থাকবে তখনই সেটাকে আমরা শ্রম বলে থাকবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো এই প্রসঙ্গে আলফ্রেড মার্শাল কি বলছেন সেটা আমরা একটু জেনে নিই। দেখো, আলফ্রেড মার্শাল বলছেন যে কোনো প্রকার মানসিক বা শারীরিক শ্রম বা আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাকে মূলত শ্রম বলে। Any exertion of mind or body undergone তারপরে party or wholly with a view to same good other than the pleasure derived directly from the work is called labor. Okay dear student, তাহলে আমরা মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে এই যে আমরা যখনই কোনো কিছু ডিজায়ার করতে চাই, বিশেষ করে কোনো কিছু অর্জন করতে চাই, বিশেষ করে আর্থিকভাবে আমরা লাভবান হতে চাই, এই উদ্দেশ্যকে সামনে রেখে যখনই আমরা কোনো কাজ করি, যখনই আমরা কোনো পরিশ্রম করি, সেই পরিশ্রমকেই বেসিক্যালি বলা হয়ে থাকে শ্রম। আর এই শ্রমটা হতে পারে ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে অথবা মানসিকভাবে। হ্যাঁ, যেমন ধরো একজন রিক্সাওয়ালা, একজন কৃষক, তারা যে কাজ করে, তারা যে পরিশ্রম করে, হ্যাঁ, তারপর সেই কাজটাকে আমরা বলি বেসিক্যালি শারীরিক পরিশ্রম। আর একজন মানসিকভাবে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেচনা করে তারা যে শ্রম দেয় সেটাকে আমরা বলি মানসিক শ্রম। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি, শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্য। ডিয়ার স্টুডেন্ট, শ্রমের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা এখন একটু জানার চেষ্টা করব আমাদের এই আলোচনার মাধ্যমে। দেখো একটু মনোযোগ সহকারে। শ্রমের বৈশিষ্ট্য। শ্রমকে আমরা বলছি, শ্রম হচ্ছে একটি মানবীয় উপাদান। শ্রম হচ্ছে কি একটি মানবীয় উপাদান। মানবীয় উপাদান কেন বলছি? অর্থাৎ এই যে চারটা উপাদান, উৎপাদনের যে চারটা উপাদান, এই চারটা উপাদানের মধ্যে একমাত্র শ্রমই হচ্ছে মূলত মানবীয় উপাদান, অর্থাৎ যেটা সরাসরি মানুষের সাথে রিলেটেড। অর্থাৎ কিভাবে দেখো, কেন আমরা এটাকে মানবীয় উপাদান বলছি? শ্রমিকরা, দেখো, শ্রমিকরা বা মানুষেরা তারা কাজের মাধ্যমে তারা তাদের শ্রমটাকে বিনিয়োগ করে থাকে। অর্থাৎ এই যে মানুষ তার কাজ করছে, মানুষ যে পরিশ্রম করছে, হ্যাঁ, তো এটা সরাসরি কিন্তু মানুষ করছে। তো যেটা কিন্তু মানুষ যদি কাজ না করতো, অর্থাৎ শ্রমিককে কিন্তু আমরা শ্রম থেকে, অর্থাৎ শ্রম থেকে শ্রমিককে আলাদা করা যাবে না। আবার শ্রমিককেও কিন্তু শ্রমকে যেমন শ্রমিক থেকে আলাদা করা যায় না, ঠিক একইভাবে শ্রমিককেও শ্রম থেকে আলাদা করা যাবে না। অর্থাৎ শ্রমের সাথে শ্রমিক হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ শ্রমিকরা বেসিক্যালি শ্রম প্রদান করে থাকে। অর্থাৎ মোট কথা হচ্ছে মানুষ তার কাজের মাধ্যমে, সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবে তার কাজের মাধ্যমেই বেসিক্যালি শ্রমটা উপস্থাপন করে থাকে, প্রদান করে থাকে। তো এই কারণেই শ্রমই হচ্ছে মূলত একমাত্র মানবীয় উপাদান। 2 নম্বর হচ্ছে শ্রমের ধরন। ডিয়ার স্টুডেন্ট, শ্রমের ধরনের কথা যদি আমরা বলি, শ্রমকে আমরা বেসিক্যালি 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শারীরিক শ্রম, আর একটা হচ্ছে মানসিক শ্রম। অর্থাৎ ফিজিক্যালি আমরা সরাসরি গায়ের শ্রম দিয়ে যে কাজ করি সেটাকে বলি আমরা শারীরিক শ্রম। আরেকটা হচ্ছে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেচনা দিয়ে যে কাজ করা হয় সেটাকে বলা হয় তোমার মানসিক শ্রম। এরপরে চলে আসছে শ্রমের অবিচ্ছেদ্যতা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে শ্রমের অবিচ্ছেদ্যতা।
শ্রমের অবিচ্ছেদ্যতা বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো, শ্রমের অবিচ্ছেদ্যতা বলতে বোঝানো হচ্ছে শ্রমকে বিচ্ছিন্ন করা যায় না, যেটা কিন্তু একটু আগে আলোচনার মধ্যে অনেকটাই চলে এসেছে, যে সেটা হচ্ছে এরকম। দেখো, শ্রমকে আমরা কোনোভাবেই বিচ্ছিন্ন করতে পারি না কি থেকে? শ্রমিক থেকে। অর্থাৎ শ্রমিকের যে কাজ, শ্রমিক যদি না থাকে তাহলে ওই কাজটা কিন্তু উদ্ভব হবে না। তার মানে এটা কিন্তু এক ধরনের সার্ভিসের মতো আর কি। যেমন ডক্টর যদি না থাকে তাহলে কিন্তু পেশেন্টরাও যতই বসে থাকুক সেখানে কিন্তু কোনো সার্ভিস ক্রিয়েট হবে না। তো তার মানে ডক্টরকে সেখানে থাকতে হবে, এবং ডক্টর কিন্তু ওই পেশেন্টের সাথে কথা বলে বা তার প্রবলেমটা আইডেন্টিফাই করে তারপর তাকে প্রেসক্রাইব করবে। তো এই যে দেখো, তার মানে এই যে ডক্টর যে শ্রমটা দিচ্ছে সেই শ্রমটা কিন্তু ডক্টর যদি না থাকতো তাহলে কিন্তু পেশেন্ট কিন্তু ওই সুবিধাটা কিন্তু সে পেত না। তার মানে ডাক্তারের যে শ্রম সেটা কিন্তু দেখো, ডাক্তার না থাকলে ওই শ্রম আসবে না। ঠিক একইভাবে শ্রমিকরা যখন কারখানায় কাজ করে, কারখানায় যদি শ্রমিকরা না থাকে তাহলে কিন্তু সেখানে কোনো উৎপাদন সম্ভব হবে না। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষ তার শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক, মূলত তারা যেটা দিবে সেটাই হচ্ছে মূলত শ্রম। আর এই শ্রম যদি সেই ব্যক্তি বা শ্রমিক যদি উপস্থিত না থাকে তাহলে কখনোই সেখানে কোনো শ্রম উৎপাদন হবে না। 4 নম্বর হচ্ছে শ্রম পচনশীল। কেন আমরা শ্রমকে পচনশীল বলছি? শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা, শ্রম যখন উৎপাদন হয় তখন যদি সেই শ্রমটা গ্রহণ করা না হয় তাহলে কিন্তু ওই শ্রমটা পচে যায়, মানে ওটাকে স্টোর করে রাখা যায় না। যেটা আমরা সেবার বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলি, সেবা হচ্ছে পচনশীল, শুধু পচনশীল নয়, হাইলি পেরিশেবল। তো শ্রমিকের যে কাজ সেই কাজটাও কিন্তু পচনশীল। অর্থাৎ শ্রমিকরা, যেমন ধরো এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই মুহূর্তে যারা উপস্থিত আছো তারা কিন্তু এই শ্রম সম্পর্কে বিস্তারিত বুঝতে পারতেছো, যারা নাই উপস্থিত তারা কিন্তু শুনতেও পাচ্ছে না, বুঝতেও পারতেছে। কিন্তু কোশ্চেন হচ্ছে এই যে শ্রমটা এখন তৈরি হচ্ছে, এই শ্রমটা কিন্তু তোমাদের সবার উদ্দেশ্যে। এই মুহূর্তে ধরো 10 জন 12 জন বা 14 জন 15 জন যারা উপস্থিত আছো, তোমাদের সাথে ধরে নাও যে 50 জন ছিল বা 100 জন ছিল, তো এই যে বাকি যারা ধরো নাই তাদের জন্য কিন্তু এই শ্রমটা বুঝাবতাম না। এখানে আরো 5 জন স্টুডেন্ট যদি থাকতো তাদের জন্য কিন্তু একই কথাই কিন্তু আমি বলতাম। কিন্তু তার মানে হচ্ছে যে তাদের জন্য কিন্তু এখন শ্রমটা তৈরি হচ্ছে, বাট তারা যেহেতু উপস্থিত নাই তাদের জন্য কিন্তু আমি স্টোর করে রাখতে পারছি না, ধরে রাখতে পারছি না। এখন প্রশ্ন হতে পারে যে তোমরা, আমাদের তো এটা রেকর্ড হচ্ছে, আমরা রেকর্ডটা তো দেখে এটা বুঝে নিতে পারি। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে যে রেকর্ডটা দেখে তুমি বুঝতে পারবে, সমস্যা নাই। কিন্তু কোশ্চেন হচ্ছে যে তুমি কিন্তু আমাকে কোশ্চেন করে, ফার্দার কোশ্চেন করে, রেকর্ডটা শুনে শুনে তুমি অনেক কথা হতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে তোমার মনে, কিন্তু তখন কিন্তু তুমি আমাকে সরাসরি কোশ্চেন করে সেটা জানার সুযোগ থাকছে না। বাট তুমি হয়তো শুনতে পারবে, শুনতে পেরে সেটা বুঝতে পারবে, বাট সরাসরি কোশ্চেন করে যদি কোনো টপিক না বুঝো সেটা কিন্তু ফার্দার কোশ্চেন করে বোঝার যে একটা সুযোগ, সেই সুযোগ থেকে কিন্তু তোমরা বঞ্চিত হচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যে শ্রমকে আসলে কখনো ধরে রাখা যায় না, স্টোর করে রাখা যায় না, শ্রম হচ্ছে পচনশীল। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান হচ্ছে পরিবর্তনশীল। শ্রমের যে যোগান সেটাকে আমরা বলি পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল বলি? দেখো, এই জন্য আমরা পরিবর্তনশীল বলছি যে, আমার কথাই বলি, আমি এই মুহূর্তে তোমাদের এর আগে কিন্তু 2টা ক্লাস নিয়েছি অলরেডি, তোমাদের সাথে ক্লাস নেওয়ার আরো 2টা ক্লাস আমি নিয়েছি। আমার আসলে এই মঙ্গলবারের ক্লাস থেকে বেশি তোমার, তো যে কারণে দেখো তোমার একটু খেয়াল করে দেখো যে আমাদের যে শ্রমটা আমরা যে দিচ্ছি, মানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে আমার 10টার সময় একটা ক্লাস ছিল, সেই ক্লাসটা ছিল প্রথম ক্লাস। সেখানে যতটা এফোর্ট দিয়ে, যতটা মেধা দিয়ে, যতটা পরিশ্রম দিয়ে আমি সেটা পড়াতে পারছি, এখন কিন্তু একটু হলেও আমার কষ্ট হচ্ছে। তার মানে কেন কষ্ট হচ্ছে? কারণ আমি অলরেডি 2টা ক্লাস নিয়ে ফেলেছি, এখন 3rd ক্লাসটা যখন আমি তোমাদের সামনে নিব, স্বাভাবিক কারণে কিন্তু আমাকে একটু টায়ার্ড দেখাবে, আমাকে একটু তোমার পরিশ্রান্ত মনে হবে বা কথা বলতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে এভাবেই কিন্তু, তার মানে হচ্ছে একই ধরনের শ্রম দিচ্ছি আমরা, কিন্তু তারপরেও শ্রমের যে কোয়ালিটি সেটার মধ্যে কিন্তু একটা পার্থক্য কিন্তু আমরা অটোমেটিক্যালি চলে আসবে। এই জন্য বলা হচ্ছে শ্রমের যে যোগান,
সেটা কিন্তু পরিবর্তনশীল, সেটা সবসময় একরকম থাকে না, কখনো বাড়তে পারে, কখনো কেউ বেশি পরিশ্রম করতে পারে, আবার কখনো কেউ টায়ার্ড থাকলে সে কম পরিশ্রম করতে পারে। তো এইভাবে শ্রমের এটা হচ্ছে পরিবর্তনশীল, যোগানটা সাপ্লাইটা বেসিক্যালি এই কারণে আমরা বলছি এটা পরিবর্তনশীল। 6 নম্বর হচ্ছে শ্রমকে বলছি আমরা গতিশীল। শ্রম হচ্ছে বেসিক্যালি কি গতিশীল। তোমরা অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিয়ে দেবে সবাই, চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্সটা লিখে ফেলবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, শ্রম গতিশীল। গতিশীল আমরা কেন বলি? দেখো, শ্রমকে গতিশীল বলি এই কারণে, শ্রমিকরা কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় ফিক্স থাকে না, এরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে তারা মুভ করে। হ্যাঁ, তার মানে এক জেলা থেকে আরেক জেলায়, এক কারখানা থেকে আরেক কারখানায়, এক দেশ থেকে আরেক দেশে মূলত তারা মুভ করে। এই জন্য আমরা বলছি শ্রম হচ্ছে গতিশীল, এরা কখনো একটা নির্দিষ্ট জায়গাতেই স্থির থাকে না। নাম্বার 7 বৈশিষ্ট্য হচ্ছে দেখো, মালিকানা হস্তান্তরযোগ্য নয়। মালিকানা হস্তান্তরযোগ্য নয়। ডিয়ার স্টুডেন্ট, শ্রমের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর মালিকানা কিন্তু হস্তান্তর করা যায় না। যেমন ধরো এই মুহূর্তে আমি পড়াচ্ছি, পড়ানোর এই যে যোগ্যতা বা মালিকানা, এটাকে আমি ট্রান্সফার করে তোমাদের মধ্যে দিয়ে দিতে পারবো? দেওয়া সম্ভব না। হ্যাঁ, তোমাদেরকে আমি শেখাতে পারবো, বোঝাতে পারবো, কিন্তু আমি যেটা বুঝাচ্ছি, আমার যে বোঝানোর যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারবো না। তার মানে এটা হচ্ছে আমার, এর মালিক হচ্ছে আমি। ঠিক একইভাবে প্রত্যেকটা শ্রমিকরা যে কাজ করে, সেই শ্রমের মালিক হচ্ছে সে, সেই শ্রমটা দেওয়ার বিনিময়ে কিন্তু তার শ্রমটা কিন্তু সে কি করছে না, ট্রান্সফার করতে পারে না, হস্তান্তর করতে। আমার শ্রমটা আরেকজনকে দিয়ে দিলাম, তুমি দিয়ে দিও, সেটা কিন্তু কখনো কোনোভাবে পসিবল না, সম্ভব না। তো এই হচ্ছে বেসিক্যালি যে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। এরপরে যেটা আসছে 8 নাম্বার, দেখো, মজুরির সাথে শ্রমের যোগান বিপরীতমুখী। মজুরির সাথে শ্রমের যোগান হচ্ছে বিপরীতমুখী। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। শাহিদুর, তোমার মনে হয় আনমিউট করা আছে, তুমি একটু মিউট করে নাও। কোশ্চেন থাকলে জাস্ট আনমিউট করে তা কোশ্চেন করে আবার মিউট করে ফেলবো, ঠিক আছে? ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপর যেটা বলছিলাম, শ্রমের সাথে মজুরির সাথে শ্রমের যোগান বিপরীতমুখী। দেখো, মজুরির সাথে শ্রমের যোগান বিপরীতমুখী। কেন বিপরীতমুখী এটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, মজুরির সাথে যখন শ্রমিকরা, দেখো শ্রমিকরা যে শ্রম দিচ্ছে সেটার সাথে যে পারিশ্রমিকটা পাচ্ছে সেটা বেসিক্যালি বিপরীতমুখী। যেমন ধরো, আমি এখন শ্রম দিয়ে যদি 1000 টাকা পাই প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় কাজ করে যদি আমি 1000 টাকা পাই, এখন তাহলে দেখা যাচ্ছে যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমাকে কাজ করতে হবে। বাট যদি আমার এরকম হয় যে আমি এখন 1 ঘন্টা পরিশ্রম করে 2000 টাকা পাই, তাহলে দেখবা যে আমার শ্রম দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কমে যাবে। তার মানে দাম বাড়ছে কিন্তু আমার শ্রম দেওয়ার টেন্ডেন্সি কমে যাচ্ছে। কেন? যে আমার ধরো মাসে দরকার 50,000 টাকা, তো আমার 25টা লেকচার দিলেই কিন্তু মাসে আমার কি পাচ্ছি, আমি যদি 1,500 টাকা করে পাই প্রতি লেকচারে, অথবা 2,000 টাকা করে পাই প্রতি লেকচারে, তাহলে আমার ধরো 25টা লেকচার দিলে আমি 50,000 টাকা পেয়ে যাচ্ছি। বাট যদি এরকম হয় যে প্রতিটা লেকচারের মূল্য হচ্ছে 4,000 টাকা করা হলো, তাহলে সেক্ষেত্রে আমি কি বেশি লেকচার দিব এই কারণে? না, দেখবো যে আমার দরকার তো 50,000 টাকা। তো এখন আমি যদি 4,000 টাকা পাই, তাহলে আমার কিন্তু 25টা লেকচারও দেওয়া লাগছে না, আমি হয়তো 15টা লেকচার দিলে আমি 60,000 টাকা পেয়ে যাচ্ছি। তাহলে আমার এক্ষেত্রে যেটা হলে যে আমার কিন্তু অতটা কষ্ট আমি করতে চাইবো না। কেন? কারণ যে আমার অত দরকার নেই ভাই, আমার আমি 15টা লেকচার দেবো, 60,000 টাকা পাবো, এনাফ। আমার বরং আমি 10,000 টাকা করে আর সেভ করতে পারবো। কিন্তু যদি আমার এরকম হতো যে আমার 50,000 টাকা লাগবে, কিন্তু আমার শ্রমের মূল্য হচ্ছে, প্রতিটা ঘন্টার মূল্য হচ্ছে 2,000 টাকা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে 50,000 টাকা আর্ন করতে গেলে আমাকে 25 ঘন্টায় কাজ করতে হতো। তো এই যে বিষয়টা, তাহলে দেখো মজুরির সাথে শ্রমের যে যোগান সাপ্লাই সেটা কিন্তু বিপরীতমুখী। তার মানে মজুরি বাড়লেই যে তোমার সাপ্লাই বেড়ে যাবে তা কিন্তু নয়, বরং সাপ্লাই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আমার কাজ করার টেন্ডেন্সিটা কমে যাবে যদি আমি বেশি টাকা পাই। কি সবাই বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। এরপরে চলে আসো নাম্বার 9, মুনাফাভোগী বা বৈধ উদ্দেশ্য। মুনাফাভোগী বা
বৈধ উদ্দেশ্য। ডিয়ার স্টুডেন্ট, মুনাফাভোগী বা বৈধ উদ্দেশ্য কি? মুনাফাভোগী বা বৈধ উদ্দেশ্য হচ্ছে, একটু খেয়াল করে দেখো, শ্রমটা দেয়া হবে, সবসময় মনে রাখতে হবে, শ্রমটা সবসময় প্রদান করা হবে মুনাফা ভোগের উদ্দেশ্যে এবং বৈধ উদ্দেশ্যকে সামনে রেখে। কোনো অবৈধ উদ্দেশ্যকে সামনে রেখে কখনোই শ্রম বিনিয়োগ করা হবে না। এবং কখনোই মনে রাখতে হবে যে আমরা শ্রম প্রদান করি, এটার একটাই মাত্র উদ্দেশ্য থাকে, তার বিনিময়ে আমরা আর্থিকভাবে লাভবান হব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। অর্থাৎ আমরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই কিন্তু আমরা কি করছি, আমরা পরিশ্রম করছি। তো এই জন্য, এবং সেটা কোনো, দেখো, চুরি করার উদ্দেশ্যে কোনো যদি পরিশ্রম করতে চাই, তাহলে সেটা কিন্তু বৈধ উদ্দেশ্য হলো না, সেটাকে কিন্তু আমরা শ্রমও বলবো না। ঠিক আছে? তার মানে একদিকে মুনাফা ভোগ করার উদ্দেশ্য হতে হবে, এবং এটা আরেকটা বিষয় হচ্ছে যে বৈধ হতে হবে, তাহলে সেটাকে আমরা শ্রম বলে থাকবো। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে, দেখো, দর কষাকষি ক্ষমতা। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা শ্রমিকের কিন্তু দর কষাকষির ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ দর কষাকষির মাধ্যমেই কিন্তু সে কি করবে, সে তার অর্থ উপার্জন করতে সক্ষম হবে। ওকে, এই ছিল আমাদের মোটামুটি শ্রমের বৈশিষ্ট্য। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে শ্রমের গুরুত্ব এবং শ্রমের প্রকারভেদ। আরো দুইটা টপিক আমরা ইনশাআল্লাহ শিখবো আমাদের এই আলোচনার মাধ্যমে। তো এ পর্যায়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে শ্রমের গুরুত্ব, শ্রম কেন আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমরা দেওয়ার চেষ্টা করবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, শ্রম অনেক কারণে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার অন্যতম কারণগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। দেখো, শ্রমের মাধ্যমেই কিন্তু যে ন্যাচারাল রিসোর্স আছে আমাদের, সেটাকে আমরা কাজে লাগাতে পারি। অর্থাৎ আমাদের যে সম্পদ আছে, যে রিসোর্স আছে, সেটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে সেটাকে আমাকে শ্রম দিতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে। আমাকে উইদাউট পরিশ্রম কিন্তু আমি এই সম্পদ আর্ন করতে পারবো না, অর্জন করতে পারবো না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা অ্যাটেন্ড করছো ক্লাসে, তাদের তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম, রোল, কোড নাম্বার এবং সেকশনটা অবশ্যই লিখে দিবে। ওকে, একজন স্টুডেন্ট একাধিকবার লিখবে না, একবারই লিখবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বরটা ছিল, দেখো, মূলধন সৃষ্টি। শ্রমের অন্যতম, দেখো, শ্রম কেন গুরুত্বপূর্ণ, তার অন্যতম একটা কারণ হচ্ছে এর মাধ্যমে আমরা যে অর্থ উপার্জন করি, সেটাকে আমরা খরচ করি, খরচ করার পর সেটা কিন্তু আমরা কিছু সঞ্চয় করি, এবং এই সঞ্চয়ের মাধ্যমে কিন্তু আমরা মূলধন সৃষ্টি করে থাকি, যে মূলধনটা পরবর্তীতে আমরা বিভিন্ন লাভজনক খাতে আবার বিনিয়োগ করে থাকি। এইভাবে শ্রমের মাধ্যমে বেসিক্যালি কি হয়, মূলধন সৃষ্টি হয়ে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেন এরপরে যেটা আসছে, জীবিকা নির্বাহ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এই শ্রমের মাধ্যমে কিন্তু শ্রমিকরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। শুধু শ্রমিকরা না, সব এমপ্লয়িরাই কিন্তু, প্রতিষ্ঠানের সমস্ত এমপ্লয়িরাই বা সমস্ত মানুষরাই তাদের শ্রম বিনিয়োগ করার মাধ্যমে তারা অর্থ উপার্জন করে, এবং এর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে। নাম্বার 4, ভোগ বৃদ্ধি। দেখো, শ্রমিকরা শ্রম বিনিয়োগের মাধ্যমে তারা উৎপাদন বৃদ্ধি করে, আর এর ফলে উৎপাদন বৃদ্ধি পায়, এর ফলে মানুষের ভোগও কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ মানুষের কাছে গ্রহণযোগ্য করে যদি উপস্থাপন করা যায়, তাহলে কি সে কিন্তু বেশি বেশি করে সেটা ব্যবহার করতে চাইবে। অর্থাৎ শ্রমের মাধ্যমে শ্রমিকরা তারা বেশি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, তারা বেশি পরিশ্রম করে, তারা ক্ষুধার্ত হয়, এবং তারা কিন্তু বেশি পরিমাণ তারা পণ্য বা সেবা সামগ্রী তারা কি করে, কনজিউম করে থাকে, ভোগ করে থাকে। অর্থাৎ শ্রমের মাধ্যমে কিন্তু ভোগও বৃদ্ধি করা সম্ভব। নাম্বার 5, জাতীয় আয় বৃদ্ধি। ডিয়ার স্টুডেন্ট, শ্রম কিভাবে জাতীয় আয়ে প্রভাব বিস্তার করে সেটা একটু খেয়াল করো। জাতীয় আয় বৃদ্ধিতে কিন্তু শ্রম অপরিহার্য ভূমিকা পালন করে। সেটা কি, দেখো, জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে শ্রমের গুরুত্ব একটু মনোযোগ দিলে কিন্তু আমরা বুঝতে পারবো। জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে কিন্তু শ্রমের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি পায়। কিভাবে? শ্রমের মাধ্যমে শ্রমিকরা কিন্তু, দেখো, বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরিতে তারা কাজ করছে। এই যে সিম্পলি দেখো, রিসেন্টলি কোভিড-19 পরিস্থিতির কারণে দেখো পুরো সর্বাত্মক লকডাউন চলছে, সারা বাংলাদেশে মনে করো সবকিছু লকডাউন চলছে, কিন্তু দেখা গেল যে তোমার ইসের ক্ষেত্রে কি বলে, এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো মূলত চালু রাখছে। কেন?
যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যে অর্ডারগুলো আছে, বিদেশের যে অর্ডারগুলো আছে, সেগুলো যদি সময় মতো ডেলিভারি না দিতে পারে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ দেশের চাহিদা মিটিয়ে তারা বিদেশে যে রপ্তানি করতো সেটা কিন্তু আর পারবে না। তো এই জন্য দেখা যাচ্ছে, দেখো তো তোমার কি হচ্ছে, শ্রমিকরা সেখানে কাজ করছে, আর শ্রমিকরা কাজের মাধ্যমে তারা যে গার্মেন্টস প্রতিষ্ঠান উৎপাদন করছে, এর মাধ্যমে ফরেন কারেন্সি আয় হচ্ছে, এবং যেটা কিন্তু দেশের যে সার্বিক অর্থনীতি, সেই অর্থনীতির চাকাকে আরো বেশি সচল রাখছে বা সমৃদ্ধ করছে। এভাবে জাতীয় আয়ে শ্রমিকরা তাদের শ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। অর্থনৈতিক উন্নয়ন। ডিয়ার স্টুডেন্ট, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে? দেখো, এই যে বললাম জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে শ্রম, তার মানে জাতীয় আয় যদি বৃদ্ধিতে ভূমিকা রাখে তাহলে কি এর মাধ্যমে সে দেশের অর্থনীতি কি সমৃদ্ধশালী হচ্ছে না? অবশ্যই। তার মানে জাতীয় আয় বৃদ্ধিতে যেমন ভূমিকা রাখছে, সেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু সে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হচ্ছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে দেখো, নাম্বার 7, কৃষি ও শিল্পের উন্নয়ন। কৃষি ও শিল্পের উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুমি দেখো, সমস্ত যে কৃষি কর্মকাণ্ড, কৃষিকাজ, কৃষকরা যে কাজ করে, তো কৃষকরা যদি পরিশ্রম না করে, শ্রম না দেয়, তাহলে কি ধান, চাল, পাট, এই যে ফসল আমরা যেটা আমরা পেয়ে থাকি, এই ফসলকে আমরা পাবো? পাবো না। এই জন্য বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই কৃষি কাজের মাধ্যমে আমাদের সেই ফসলগুলো উৎপাদন করতে হবে, যার মাধ্যমে যেটা খেয়ে কিন্তু দেশের যে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিও করা হয়ে থাকে, এবং এমনকি দেশের সার্বিক যে অর্থনীতি সেখানেও কিন্তু ভূমিকা রাখে। ঠিক একইভাবে শিল্পের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু শ্রমিকরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং শ্রমিকরা যে কাজটা করছে সেটা হচ্ছে যে, এখন যে রিসেন্টলি যেটা কথা বললাম, যে কোভিড-19 পরিস্থিতির কারণে কিন্তু গার্মেন্টস শিল্পকে সচল রাখা হয়েছে, সেখানে কিন্তু শ্রমিকরা তাদের শ্রম দিচ্ছে এবং শিল্পের কিন্তু উন্নয়ন হচ্ছে, এবং শিল্পের মাধ্যমে তারা যে পোশাক আদি যারা উৎপাদন করছে সেটা বিদেশে রপ্তানি করা হচ্ছে, এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, যেটা দেশের যে সার্বিক অর্থনীতি সেখানে কিন্তু তারা ভূমিকা রাখছে। তার মানে শ্রমের মাধ্যমে কিন্তু কৃষি এবং শিল্পের উন্নয়ন সম্ভব হচ্ছে। নাম্বার 8, উৎপাদন ও ভোগ বৃদ্ধি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, শ্রমিকরা যদি তাদের শ্রম যথাযথভাবে বিনিয়োগ করতে না পারে তাহলে কিন্তু উৎপাদন বৃদ্ধি পাবে না, আর উৎপাদন যদি বৃদ্ধি না পায় তাহলে ভোগও কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এই জন্য বলা হচ্ছে শ্রমিকরা তাদের শ্রমের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখছে। প্লিজ 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 ওকে ডিয়ার স্টুডেন্ট, সরি ফর দ্যাট। যেটা বলছিলাম আমরা, উৎপাদন এবং ভোগ বৃদ্ধি, মাঝখানে ইন্টারনেটেও প্রবলেম হয়ে গিয়েছিল। উৎপাদন এবং ভোগ বৃদ্ধি, দেখো উৎপাদন এবং ভোগ বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু শ্রমের কিন্তু গুরুত্ব অপরিসীম। কেন? কারণ শ্রম ছাড়া কিন্তু কোনো উৎপাদন করা সম্ভব না, ভোগও কিন্তু বাড়ানো সম্ভব হবে না। নাম্বার 9 যেটা বলা হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি। দেখো, কর্মসংস্থান সৃষ্টিতে কিন্তু শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রমিকরা যে কাজ করছে, এই কাজের মাধ্যমে কিন্তু তাদের কাজের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানকে, কারখানাকে সমৃদ্ধশালী করা হচ্ছে। হ্যাঁ, এবং এর মাধ্যমে তারা তারা কি প্রচুর পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করছে। হ্যাঁ, এবং এর ফলে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেখানে কিন্তু নতুন নতুন ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ শ্রমিকরা শ্রমের মাধ্যমেই কিন্তু নতুন নতুন ফ্যাক্টরি গড়ে তুলছে। হ্যাঁ, নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে, এর ফলে কিন্তু সেখানে নতুন নতুন ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। মোট কথা, উইদাউট শ্রম কোনোভাবেই কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা সম্ভব হবে না। এই কারণে শ্রমের গুরুত্ব অপরিসীম। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের লাস্ট টপিক, লাস্ট নাম্বার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্যার জীবনযাত্রার মান উন্নয়ন। হ্যাঁ সরি প্লিজ। স্যার 9 নম্বরটা স্যার, কর্মসংস্থানের শ্রম না হয়ে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এরকম হইলে ভালো হইতো না? টপিকটা একটু হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো। কর্মসংস্থানের শ্রম, কর্মসংস্থানের ক্ষেত্রে শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিভাবে রাখছে দেখো, এই যে মানে মানুষ কিন্তু কাজ করছে, কাজ করেই কিন্তু
একটু খেয়াল করো, মানুষ যে কাজ করছে, মানুষ কাজ করে কিন্তু কি করছে, অর্থ উপার্জন করছে, তাই না? তো মানুষ যদি কাজ না করতো তাহলে কিন্তু তার অর্থ উপার্জন হতো না, তাকে না কিন্তু না খেয়ে মারা যেতে হতো। অর্থাৎ মানুষ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য, মুনাফা অর্জনের জন্য কিন্তু শ্রম দিচ্ছে। তো এই যে শ্রম দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু তার কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হলো, মানে নিজের পরিবার বা তার একটা কাজের সংস্থান হলো, ব্যবস্থা হলো। কিন্তু এর ফলে কিন্তু দেখবা শিল্প কারখানা, যারা শিল্পের মালিক, তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে। তো এরপরে সেই লাভের একটা অর্থ কিন্তু পুনরায় আবার সে নতুন করে বিনিয়োগ করছে। অর্থাৎ এর ফলে কিন্তু নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে সেখানেও কিন্তু নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এইভাবে শ্রমিকরা তাদের শ্রম বিনিয়োগ করার মাধ্যমে, শ্রমটাকে নিয়োগ করার মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তাদের তো হচ্ছেই, আরো নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। পরোক্ষভাবে যদি আমরা বলি, সেটা আমরা বুঝতে পারবো এইভাবে। ক্লিয়ার? জি স্যার। এরপর লাস্ট নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, মানুষের যে জীবনযাত্রার মান, সেটাকে যদি আমরা উন্নয়ন করতে চাই, তাহলে কিন্তু শ্রমের কোনো বিকল্প নেই। অর্থাৎ শ্রমের মাধ্যমে কিন্তু দেখো নিত্য নতুন বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কিন্তু আমরা উৎপাদন করছি, এবং সেই উৎপাদনকৃত পণ্য কিন্তু আমরা আবার সেটা ভোগ করছি, ব্যবহার করছি। এর ফলে কিন্তু আমাদের জীবনযাত্রার মানও আরো উন্নত হচ্ছে। তো মোট কথা, শ্রমের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করতে সক্ষম হচ্ছি। কারণ শ্রমিকরা কিন্তু ফ্যাক্টরিতে কাজ করছে, সেখানে বেশি পরিমাণ অর্থ উপার্জন করছে, এবং এই অর্থ উপার্জন করার মাধ্যমে কিন্তু তারা তাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তারা জীবনযাপন করছে। তার মানে কি, তাদের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হচ্ছে। তো এইভাবেই কিন্তু শ্রমের মাধ্যমে মূলত আমরা এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। এই কারণে আমরা বলবো শ্রমের গুরুত্ব হচ্ছে অপরিসীম। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শ্রমের প্রকারভেদ। দেখো, শ্রমকে আমরা শুরুতেই বলেছিলাম যে শ্রমকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শারীরিক শ্রম, আর একটা হচ্ছে মানসিক শ্রম। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এই দুইটা শ্রম তো অবশ্যই আছে, অর্থাৎ এই দুইটাই হচ্ছে প্রধান শ্রম। এর পাশাপাশি শ্রমকে আমরা আরো তিনটি ভাগে ভাগ করতে পারবো, যেমন হচ্ছে মিশ্র শ্রম, উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম। আমরা এই পাঁচটা শ্রম সম্পর্কে এখন বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো শুরুতে আসো, শারীরিক শ্রম কাকে বলে? শারীরিক শ্রম, এটা তো নিশ্চয়ই তোমরা জানো, আগেও আমরা বলেছি, আবারও বলি। মানুষ তার যে মেধা না, তার যে শারীরিক যে কর্মকাণ্ড, এর মাধ্যমে, এটা বিনিয়োগ করার মাধ্যমে সে যে কাজ করে থাকে, এটাই হচ্ছে তার শারীরিক শ্রম। যেমন ধরো, একটু খেয়াল করো, মানুষ হচ্ছে কাজ করছে, হ্যাঁ, শ্রমিকরা কাজ করছে, ফ্যাক্টরিতে কাজ করছে, সরাসরি উৎপাদনের কাজে নিয়োজিত, তাদের এই শ্রম, এটাকে আমরা শারীরিক শ্রম বলছি। কিন্তু অনেকে আবার দেখবা, যারা ডিসিশন মেকার, ওই সেম প্রতিষ্ঠানের যারা হচ্ছে টপ ম্যানেজমেন্টে কাজ করে, তারা হয়তো ফিজিক্যাল পরিশ্রমটা করছে না, তারা মানসিকভাবে তারা মিটিং করছে, তারা বসে আলোচনা করছে, করে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে কি করতে হবে, কিভাবে করতে হবে। তারা তাদের মেধাকে তাদের মেধাকে কাজে লাগিয়ে তারা মূলত কাজ করছে, কিন্তু তারাও শ্রম দিচ্ছে। তাদের এই শ্রমটাকে আমরা বলছি মানসিক শ্রম। অর্থাৎ একই প্রতিষ্ঠানে যারা সরাসরি উৎপাদনের কাজ করছে, তাদের সেই শ্রমটাকে আমরা বলছি শারীরিক শ্রম। আর যারা টপ ম্যানেজমেন্ট বসে কিভাবে উৎপাদন করা হবে সেই সূত্রটা উপস্থাপন করছে, কিভাবে কাজ করতে হবে শ্রমিকদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, তাদের যে মেধা দিয়ে তারা সেই কাজটা করছে, সেটাকে আমরা বলছি মানসিক শ্রম। নিশ্চয় ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেছো যে শারীরিক শ্রম কাকে বলে এবং মানসিক শ্রম কাকে বলে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মিশ্র শ্রম। মিশ্র শ্রম কাকে বলে? দেখো, মিক্সড লেবার, অর্থাৎ মিশ্র শ্রম হচ্ছে কি, মিশ্র শ্রম হচ্ছে এমন এক ধরনের শ্রম যেখানে কিন্তু কিছু শারীরিক শ্রমও আছে, কিছু মানসিক শ্রমও আছে। অর্থাৎ ফিজিক্যালও তোমাকে কাজ করতে হবে, আবার মেধাও তোমাকে খাটাতে হবে। তো এটা কোন ধরনের শ্রম হতে পারে? কেউ কি আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারবে ডিয়ার স্টুডেন্ট? কেউ কি আমাকে যেমন গাড়ি চালানো, হ্যাঁ সাকিব, বলো তো আর খেলাধুলো করো। স্যার রিক্সা চালানো স্যার। রিক্সা চালানো? স্যার রিক্সা চালানো স্যার। জি স্যার। রিক্সা চালানোটাকে শারীরিক এবং মানসিক শ্রম দুইটাই বলছো?
জি স্যার, যখন সে স্যার হরেন বাজায় তখন তখন তার মানসিক শ্রম কাজ করে, আর যখন সে স্যার মানে কায়িক শ্রম করে পেট্রোল চালায় তখন স্যার শারীরিক শ্রম কাজ করে স্যার, উভয় শ্রমই কাজ করে। পেট্রোল চালায় মানে বুঝলাম না, প্যাডেল চালায় তাই তো? আচ্ছা আচ্ছা, জি সে জি স্যার। প্যাডেল চালাচ্ছে, ওই প্রশ্নটাকে বলছি। আচ্ছা, ওকে। তো এটা যদিও অতটা পারফেক্টলি হয় নাই, কারণ রিক্সা চালক তার যে শ্রমটা দেয় অধিকাংশ বলা যায় 90% হচ্ছে আসলে এটা শারীরিক শ্রম, ও এখানে মানসিক শ্রমটা খুবই কম। স্যার আমরা যখন পরীক্ষার হলে যখন পরীক্ষা দিই তখন কি সেটা মিশ্র শ্রম বলা যাবে? হ্যাঁ, সেটা অনেকটা বলা যায়, যে তুমি যেমন লিখতেছো, লেখার যে কাজটা, সেই কাজটা কিন্তু তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আর লিখতেছো, তোমার ব্রেন থেকে যেটা ডেলিভারি দিচ্ছে, যে মেধার মাধ্যমে কিন্তু তুমি কাজটা করছো, সেটাকে বলছি আমরা মানসিক। ওকে, এটা হতে পারে। আমি আরেকটা উদাহরণ দিই, দেখো একটু খেয়াল করে। স্যার, স্যার ই কমার্স বিজনেসের এমপ্লয়, হ্যাঁ হ্যাঁ, ই কমার্স বিজনেসের ই কমার্স বিজনেসের এমপ্লয়িরা তারা তো মানসিক শ্রমের পাশাপাশি শারীরিক শ্রমও কিছুটা করা লাগে। অবশ্যই, তাহলে সেই ক্ষেত্রে সেটা মিক্স শ্রম হবে। আমি একটা উদাহরণ দিই, একটু খেয়াল করে তো দেখি। এই যে ধরো ফুটবল খেলে, ক্রিকেট খেলে, হুম, খেলোয়াড়রা খেলোয়াড়রা যে শ্রমটা দেয়, তাদের এই শ্রমটাকে কি ধরনের শ্রম বলা হয় বলো তো দেখি। স্যার এটা তো প্রথমত স্যার শারীরিক শ্রম হবে। এখানে মিশ্র সচরাচর শারীরিক শ্রম হবে। আচ্ছা, তাহলে জি আমি স্যার। বলি, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। অবশ্যই স্যার মিশ্র শ্রম হবে। হ্যাঁ, এটাকে মিশ্র শ্রম বলবো। কেন বলবো সেটা আমরা একটু দেখি, তোমরা একটু মনোযোগ দিয়ে। যেমন ধরো ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় এখন তুমি আমি যদি ওখানে গিয়ে ব্যাটিং করা শুরু করি, তাহলে হবে? আমরা যতই আমার গায়ে শক্তি থাকুক, হ্যাঁ, আমার গায়ের সমস্ত শক্তি, দেখা যাচ্ছে সাকিব এসছে আমার শক্তি বেশি, কথার কথা। তাহলে দেখা গেলো যে আমি সাকিব আল হাসানের এসছে আমাদের সাথে, হ্যাঁ? সাকিব কি করতে পারো তুমি? আচ্ছা, এনিহাও, তো আমার যেটা বলছিলাম, তো সাকিব যে ব্যাটিং করছে, শর্ট সিলেকশনে স্যার মেধা লাগে। হ্যাঁ, সাকিব যে সিলেকশন মানে ব্যাটিং করছে, সেই ব্যাটিং করার সময় সে যে ব্যাটটা চালাচ্ছে, এটা কিন্তু তার শারীরিক শ্রম। বাট কোন বলে কিভাবে খেলতে হবে, হ্যাঁ, কোন স্টাইলে খেলতে হবে, এই যে জিনিসটা, এটা কিন্তু তার ব্রেন থেকে কিন্তু ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু তার ব্রেন থেকে ডেলিভারি দিচ্ছে, আর হাত সেই কাজটা সম্পূর্ণ করছে। তার মানে কি, এখানে স্যার তার প্রথম দুই ধরনের শ্রমটাই। স্যার প্রথম স্যার প্রথম যে একজন উদাহরণ দিয়েছিল যে রিক্সা চালক, তাহলে ওইটাও তো স্যার এরকমই। দেখা যায় সে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কিন্তু সে স্যার মেন্টালি একটা কাজ করে, তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা কি স্যার মানসিক শ্রম হবে না? আমি সেটা বলছি অলরেডি, যে তার শ্রমটাকে 90% হচ্ছে তোমার শারীরিক শ্রম, এবং 10% মানে তার এই মেধাটাকে কাজে লাগাতে হয়, খুব বেশি একটা না। ধরো রিক্সা কিন্তু আমার মনে হয় অলমোস্ট প্রায় সবাই কম বেশি চালাইতে পারে, এটার জন্য খুব বেশি একটা মানে আলাদা কোনো টেকনিক্যাল কোনো তেমন কিছু শেখার নাই আর কি। আমি সেই কারণে বলছি, যেখানে কম বেশি সবাই দিতে পারে আর কি। তো এখানেও কিছু মেধা তো অবশ্যই থাকতে হবে, কারণ মেধা না দিলে তো তুমি যদি চালাইতে না পারো, তাহলে তো তুমি অ্যাক্সিডেন্ট করে বলবে। হ্যাঁ, কারণ সেখানেও কিছুটা মেধার ঘটানোর ব্যাপার আছে। কিন্তু শারীরিক শ্রমটা এখানে বেশি। কিন্তু একজন খেলোয়াড় যখন খেলা করে, তখন কিন্তু তার মেধা যদি না থাকে এবং তার বুদ্ধিমত্তা যদি সে কাজে না লাগায়, শুধু শ্রম দিয়ে কিন্তু সেখানে খেলা হবে না। আবার তোমার যদি শ্রমও যদি তুমি না দাও, শুধু মেধা দিয়েও কিন্তু তুমি খেলতে পারবে না। তুমি মেধা দিয়ে বুঝতে পারছো যে বলটা এখন কিভাবে করতে হবে, ব্যাটিংটা কিভাবে চালাতে হবে, এটা তুমি বুঝতে পারছো, কিন্তু তুমি কাজটা করলে না, তাহলে কি হবে? হবে না। তার মানে তোমাকে কাজও করতে হবে, আবার মেধারও কিন্তু খাটাতে হবে। তার মানে দুইটা কাজের সমানে আমরা যে শ্রমটা দিই, সেটাকেই আমরা বলছি মিশ্র শ্রম। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে জি স্যার। দেখো, শ্রমকে বলছে আমরা উৎপাদনশীল শ্রম। আমাদের আসলে 1 মিনিটের কম সময় আছে, এই জন্য আর বেশি আলোচনায় যেতে পারবো না। উৎপাদনশীল শ্রম, প্রোডাক্টিভ লেবার, অর্থাৎ আমরা আমাদের কাজের মাধ্যমে যে প্রোডাক্টিভ কাজগুলো আমরা করে থাকি, যেমন আমরা যদি কোনো আলোচনা করি, এই যে আমরা এখন আলোচনা করছি, এটা কিন্তু এক ধরনের প্রোডাক্টিভ আলোচনা, এর মাধ্যমে কিন্তু উৎপাদন হচ্ছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে, এটাই হচ্ছে উৎপাদনশীল শ্রম। আরেকটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম, আন